জানি না ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটার উপর কতজনের উৎসাহ রয়েছে, বেশ কিছু কমেন্ট পেলাম। সুতরাং একটুখানি আবার আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করলাম। সো ডিপে যাওয়ার আগে অলরেডি এর মধ্যে আমরা ক্যাশ ফ্লো কী জিনিস তার গল্প ডিটেলস বুঝিয়েছি। তারপরে ক্যাশ ফ্লোর আমরা স্ট্রাকচারটাকে ডিজাইন করেছি। যেরকম আমরা প্রথম করেছিলাম কি অপারেটিং অ্যাক্টিভিটি কী কী রয়েছে, সেকেন্ড ওয়ান কি রয়েছে আমরা দেখেছিলাম ইনভেস্টিং অ্যাক্টিভিটি কী কী রয়েছে, 3 নম্বর কি দেখেছিলাম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কী রয়েছে। প্রশ্ন চলে আসি শিখে কি করব, তার উত্তর আসে একটাই, যদি লং রানে টিকে থাকতে যাও মার্কেটে তাহলে কিন্তু শুধু ফান্ডামেন্টালের মধ্যে একটা বড় জায়গা নিয়ে রয়েছে ক্যাশ ফ্লো। ফান্ডামেন্টালে বেশ কিছু জায়গা থাকে যেখানে ঘাবলা করা যায়, কিন্তু ক্যাশ ফ্লোতে ঘাবলা করাটা খুব কঠিন, অসম্ভব বলবো না কিন্তু খুব কঠিন। সেটা করতে গিয়ে যা খাটতে হবে একটা কোম্পানিকে তার থেকে অনেক সহজ রাস্তা সারেন্ডার করা। ক্যাশ ফ্লো দিয়ে মোটামুটি একটা ইতিহাস তৈরি করা যায়, কিন্তু মুশকিলটা হচ্ছে ধৈর্য ধরে সবকিছু বোঝা শেখা, এই সংখ্যাটা খুব কম। মানে আমি যেটা দেখলাম গত দুটো ভিডিওর মধ্যে দেখলাম সংখ্যা খুবই কম, তৃতীয় ভিডিওতে আমি নিঃসন্দেহ আরো কম পাবো, কিন্তু তবুও আমি করছি কারণ সামান্য কিছু লোকের উৎসাহটাই আমার কাছে বিরাট, কারণ আমি শেখাতে চাই আর কিছু লোক শিখতে চাইছে। এবার আসি শেষ কথাতে দিয়ে শুরু করব। তো অলরেডি যেটা শিখিয়েছি তার উপরে আমি ছোট করে একটা হোমওয়ার্ক নিচ্ছি। হোমওয়ার্ক শুনেই পালানোর ব্যাপার নেই আপনাদের। হোমওয়ার্কটা হচ্ছে এমন ব্যাপার যে অলরেডি কি শিখেছেন কি শেখেননি, কতটুকু বুঝেছেন আগের দুটো ভিডিওতে একবার করে যদি চেক আপ করে নেন, দেখে নেন আগে, তাহলে এটা খুব সহজ হয়ে যাবে। দ্বিতীয় ব্যাপার কি, যদি হোমওয়ার্কটা ঠিকঠাক থাকে তাহলে যে কোনো সময় আপনার কিন্তু একটা ক্যাশ ফ্লো নিজেরা তৈরি করতে পারবেন। ক্যাশ ফ্লো তৈরি করতে গেলে কী লাগে, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লাগছে, একটা ব্যালেন্স শিট লাগছে। যদি দুটোকে ঠিকঠাক মতো বোঝা যায় তাহলে কিন্তু ক্যাশ ফ্লো তৈরি করা যায়। আজকে একটা ভেরি ভেরি ইজি একটা আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে জাস্ট কটা ইম্পর্টেন্ট পয়েন্টকে তুলেছি, সেটা দিয়ে আমরা একটা ক্যাশ ফ্লোর মধ্যে 3টে পয়েন্টকে বের করে ফেলবো। কী কী পয়েন্ট বের করব, আমি যেটা বলছিলাম একটা সিএফও বের করব, মানে হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি। একটা আমি বের করব কি, সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। 3 নম্বর হচ্ছে একটা সিএফএ অর্থাৎ হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। 3টে বেরোনোর পরে নেট ক্যাশ ফ্লো, কোম্পানিটার পজিটিভ নেগেটিভ কিংবা কত টাকা নেট ক্যাশ ফ্লো আছে সেটা কিন্তু বের করতে পারবো। এটা বের করে সুবিধা কি হবে, আবারই সে আগের কথাতে যাচ্ছি, যে কোনো সময় অ্যানুয়াল রিপোর্ট, ক্যাশ ফ্লো এবং আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট যত ইন ডেপথ আমরা জানবো তত কিন্তু লং রানে টিকে থাকা সহজ হবে। মানুষ সবসময় সোজাটাকে দেখে, একদম সিম্পল কিভাবে করা যায়, কিন্তু ভিতরের ইন্টারনাল পয়েন্টগুলোকে যদি জানা থাকে তাহলে অনেক সহজভাবে কিন্তু একটা কোম্পানিকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, লং রানে রেখে তার থেকে একটা ভালো ইনকাম করতে পারবো। এবং আরেকটা বড় কথা কি, যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে যে বিশ্বাসটা, কনফিডেন্সটা সেটা তৈরি করে দেবে। এটা দেখবে একসঙ্গে 1000 জন লোক ইনভেস্ট করছে, 700 লোক বেরিয়ে যাচ্ছে, 250 লোক থাকছে, দেখা গেল 50টা লোক থেকে গেল, বাকি আরও সব 200 জনও বেরিয়ে গেল। ব্যাপারটা কি, কোম্পানিটা পড়ছে তাই। অথচ এই যে 50টা লোক থেকে গেল, এরা জানে পড়ছে মানে এটা অপরচুনিটি, এটা কিন্তু আমার ভয় নয়, এই সুযোগে তারা বেশ কিছু ইনভেস্ট করে থাকলো এবং পরে দেখা গেল কোম্পানিটা রিয়েলি ভালো কোম্পানি এবং বিরাট জাম্প করলো। যেই জাম্পটা করে গেল সেইগুলো যারা আফসোস করলো, যারা শিখতে পারেনি বলে। আসা যাক সহজ ব্যাপারে, এবারে কি কি বিষয়ে প্যারামিটার বলে দিচ্ছি খুব ইজিলি, একদম লাইট মাইন্ডে একটা করে আমাদের 4টে পয়েন্ট বের করে ফেলবে, সিএফও, সিআইএ এবং সিএফএ বোঝা গেছে, আর নেট ক্যাশ ফ্লো 4টে পয়েন্ট বের করে নেবে। খুব সিম্পল, একটা অপারেটিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি, 3টে অ্যাক্টিভিটি কি রয়েছে এটা করে একটা জায়গা। এবারে আসি ব্যাপার, উত্তর মিলুক উত্তর না মিলুক, ঠিক থাক ভুল থাক, অ্যাটেম্পটা করো, কিছু তো বোঝো, কিছু বোঝার চেষ্টা করো। যে অন্তত 1 পা বাড়িয়েছে তার এগোনোর সম্ভাবনা থাকছে 10 পা, কিন্তু যে পাটাই বাড়ালো না সে তো পুরোপুরি অফ হয়ে গেল। ভুলই উত্তর দাও, তাতে কিছু যায় আসে না, এক্সপ্লেনেশন দাও, কোন জায়গায় কি মনে হচ্ছে সেটা ক্লিয়ার করে দাও, সহজ হবে। কিন্তু যদি অ্যাটেমই করলাম না, কি দাঁড়াবে? প্রথম আসছে কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যে কোনো কোম্পানির ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কোম্পানির ক্ষেত্রে কতটা প্রফিট হলো কতটা লস হলো সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লাখে হিসেব করেছি, কিচ্ছু না, খুব সিম্পল। 1 নম্বর পয়েন্ট রেখেছি কোম্পানির নেট প্রফিট কতটা হয়েছে আফটার ট্যাক্স, কালেক্ট করে ট্যাক্সটা বাদ দেওয়ার পর নেট প্রফিট কি দেখলাম কি 120। 120 মানে 120 লাখ, 1,20,20,00,000 টাকা। আচ্ছা, ডেপ্রিসিয়েশন হয়েছে, তারপরে যেটা হয়ে থাকে নর্মালি, অ্যামোর্টাইজেশন রয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্সেস রয়েছে, প্রফিট অন সেল রয়েছে, কিছু ফিক্সড অ্যাসেটকে বিক্রি করেছে কোম্পানিটা, কিছু ফিক্সড অ্যাসেট সে বিক্রি করেছে, প্রফিট অন তার বদলে তার কিছু প্রফিট এসছে। আচ্ছা, ট্যাক্স পেড করেছে,
এই পরিমাণ টাকাটা এই একটা গোটা বছরের মধ্যে, তাহলে এইগুলো হয়ে গেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে ব্যাপার। ব্যালেন্স শিটের কিছু পার্ট আমি চলে আসছি। ব্যালেন্স শিট থেকে আমি কি নিয়েছি, ট্রেড রিসিভেবলস নিয়েছি। রিসিভেবলস কি আগে এমনি সব বলেছি, আবারও ছোট করে বলে দিই। একটা কোম্পানি যখন তার ম্যানুফ্যাকচার করা একটা প্রোডাক্টকে তৈরি করলো, পেনটা, এই পেনটা যখন দোকানে বিক্রি করতে গেলে একটা বক্স হিসেবে দোকানদার বললো আমি আপনাকে পরে টাকা দেবো, আগে বিক্রিটা করে নিই তারপরে। তো এটা রিসিভেবলস, পাইনি এখনো, আমার নেট জায়গায় কিন্তু এখন দেখাচ্ছে না। অর্থাৎ দেখো আগে ছিল 80, এখন হলো 110, অর্থাৎ আমার এখানে কত 30 পয়েন্ট, মানে 30 টাকাই ধরলাম আমি, 30 টাকা আমার কিন্তু রিসিভেবলস হয়েছে, আমি টাকা পেয়েছি। অর্থাৎ যাদেরকে দিয়েছিলাম তারা বিক্রি বাট্টা করে দিয়েছে, এটা আমার কাছে কিন্তু একটা পজিটিভ ক্যাশ ইন হয়েছে এটা। ঠিক সেম ভাবে দেখবে ট্রেড পেয়েবল বলেছি। ট্রেড পেয়েবলের ক্ষেত্রে কি হলো, ট্রেড পেয়েবল ঠিক উল্টোটা, অর্থাৎ আমি ধার করেছিলাম এই পেনটা বানানোর জন্য, কিন্তু তাকে এখনো টাকা দেইনি, বলেছি আগে আমার একটা বিক্রি বাট্টা হোক, তারপরে আমি আপনার র মেটেরিয়াল যে প্লাস্টিক কিনেছি আপনার কাছে সেগুলো দেবো। সেখানে আমরা দেখতে পাচ্ছি 70 আর 90, অর্থাৎ কি দেখতে পাচ্ছি, আগে 70 ছিল এখন 90, কিছুটা আমি বেশি পরিমাণে কিন্তু তাকে পেমেন্ট করেছি, অর্থাৎ মানে 20 লক্ষ টাকা আমি কিন্তু তাকে পেমেন্ট করে দিয়েছি। এখান থেকে কি বুঝতে পারছি আমি, 30 লক্ষ টাকা আমি কিন্তু কি করেছি, রিসিভেবলস করেছি, তাদের কাছ থেকে টাকাটা পেয়েছি। আর পেয়েবলস এর মধ্যে আমি কি করেছি, 20 লক্ষ টাকা, দেখতেই পাচ্ছ 90 এবারে হয়েছে, 20 লক্ষ টাকা আমি কিন্তু তাকে পেমেন্ট করেছি। ইনভেন্টরিতে কিছু পড়ে রয়েছে, আগে ছিল 60খানা এখন 50টা, মানে 10টা কিন্তু আমার কাছে কমে গেছে, ইনভেন্টরিতে কমেছে পয়েন্ট। আচ্ছা, কিছু এক্সপেন্সেস রয়েছে, এক্সপেন্স বুঝতে পারছো, আগের বারে 20 ছিল এখন হয়েছে 15, সিম্পল ব্যাপার হয়ে গেল এগুলো। এবারে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশন কিরকম রয়েছে, ফিক্সড অ্যাসেট কিছু পারচেস করা হয়েছে, 40 কোটি টাকা মতো ফিক্সড অ্যাসেট পারচেস করা হয়েছে, বোঝা গেছে এটা। তাহলে এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আবার ফিক্সড অ্যাসেট কিছু বিক্রি করা হয়েছে 20 কোটি টাকা, আচ্ছা 20 লক্ষ টাকা। ডিভিডেন্ড কোম্পানি পেমেন্ট করেছে 30 লক্ষ টাকা, বোঝা গেল। নতুন লোন নিয়েছে 50 লক্ষ টাকার লোন সে নিয়েছে, আর কিছু লোনকে সে পেড করেছে, পরিমাণ হচ্ছে 10 লক্ষ টাকা। সব কটা পয়েন্টকে কিন্তু ঘোরানো আছে, বোঝা গেল। খুব সিম্পল, কোনো উত্তরের জন্য ব্যাপার নয় যে এক্ষুনি উত্তর দিতে হবে, উত্তরটা পারফেক্ট হতে হবে, উত্তর না হলে নয়। 24 ঘন্টা সময় দেওয়া হলো, আগামীকাল এটা আমি সলভ করে দেবো, সঙ্গে সঙ্গে যে কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি বুঝতে কোনো অসুবিধা, কোনো ব্যাপার না, এটা দেখে নিতে পারো, খুব ইন্টারেস্টিং জিনিস। আমি এখানে আবার প্রথম থেকে একবার করে বোঝানোর চেষ্টা করছি। আমরা কি করছি, একটা ক্যাশ ফ্লো তৈরি করছি 3টে ভাগে, একটা হচ্ছে কি অপারেটিং, একটা হচ্ছে ফাইন্যান্সিং, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি। এই 3টে অ্যাক্টিভিটি তৈরি করার ফলে কোম্পানি গতি কোন দিকে বুঝতে পারবো, এবং ফাইনালি এই 3টেকে যোগ করলে নেট ক্যাশ ফ্লো চলে আসবে আমার কাছে। খুব সিম্পল। এর মধ্যে কি লাগছে, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, একটা ব্যালেন্স শিট লাগছে। আমরা যখন স্যাক্সঅফট অ্যানালিসিস করবো তখন অ্যানুয়াল রিপোর্টকেও আনবো, এখানে অ্যানুয়াল রিপোর্টকে আনছি না, খুব সিম্পল। আর কিছু অ্যাডিশনাল যে ইনফরমেশন দেখছো এগুলো কিন্তু অ্যানুয়াল রিপোর্টে কিছু কিছু থাকে। আমি চলে আসছি কি প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টকে তুলছি। আমার এই বছরে কত খরচ খরচা, ডেপ্রিসিয়েশন কতটুকু হলো, ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে থাকছে, কিন্তু এই সময়ের মধ্যে যেটা হচ্ছে সেটা আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসছে, এক্সপেন্স হিসেবে দেখানো হচ্ছে। অ্যামোর্টাইজেশন রয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্স বলতে আমি লোন নিয়েছি তার জন্য সে সুদ দিতে, সেটা বলছি ইন্টারেস্ট এক্সপেন্স, 10 লক্ষ টাকা দিতে হয়েছে। কিছু বিক্রি করেছি, প্রফিট করেছি, সেখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 8 লক্ষ টাকা, ট্যাক্স দিয়েছি 25 লক্ষ টাকা, এরম দাঁড়িয়ে গেছে। ব্যালেন্স শিট থেকে কি নিয়েছি, আমার স্টকে কি রয়েছে, কতটা স্টক গেছে, কতটা স্টক এসছে, কিছু স্টক পড়ে রয়েছে আমার কাছে, যাকে দিয়েছিলাম মাল, মানে কাঁচা মাল কিনেছি, তাকে ধার দিয়েছিলাম, তাকে আমার ধার দেওয়া ছিল 70 লক্ষ টাকা, এবারে দিনের শেষে বছরের শেষে আমার 90 দাঁড়ালো, মানে 20 লক্ষ টাকা তাকে আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি, যে পেমেন্ট করে দিয়েছি। ভাই দেখো, ওদিক থেকে রিসিভেবলসে আমার কিন্তু পজিটিভ এসছে, 80 ছিল 110, অর্থাৎ পেয়েছি আমি, ইন হয়েছে এটা, আউট হয়েছে ওটা। ইনভেন্টরি পড়ে রয়েছে 10, অর্থাৎ আমি সেল করেছি কিছু। একদম সিম্পল, খুব কমপ্লেক্স কিচ্ছু না, এই দাঁড়িয়েছে। এখানে ফিক্সড অ্যাসেট পারচেস, কিছু ফিক্সড অ্যাসেট সেল করেছি, ডিভিডেন্ড দিয়েছি, নিউ লোন টেকেন নিয়েছি, কত টাকা লোন, 50 লক্ষ টাকা লোন নিয়েছি, এবং লোন রিপেমেন্ট করে 10 লক্ষ টাকা, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে একটু সামারাইজ করার চেষ্টা করো, আশা রাখছি ব্যাপারটা বুঝতে পারবে। যখন এটা আমি এই কারণে রেখেছি, সর্বসাধারণের জন্যই রাখলাম আপাতত পর্যন্ত, উৎসাহ দেখে দেখা যাক এটা কতটা বোঝা যায়। এরপরে তো বিশাল সমুদ্র রয়েছে, সমুদ্রের দিকে যাওয়ার আগে এগুলো হচ্ছে সমুদ্রের পাড়ে থেকে, বালিতে থেকে আমরা এই ধরনের কাজকর্মগুলো করছি। সমুদ্রের পরে যখন যাবে, যখন আমরা সমুদ্রের দিকে এগোবো আস্তে আস্তে, আরও এখনো এগোতেও দেরি আছে অনেক, সেখানে দেখতে পারবে যে মানে কত সুন্দর পরিস্থিতি, এবং একটা কনফিডেন্স বাড়তে থাকবে।
আসা যাক, নেক্সট ডের জন্য অপেক্ষা করছি। 24 ঘন্টার মধ্যে রিপ্লাই কজন করে, আদৌ কেউ রিপ্লাই করার পরিস্থিতিতে আছে কিনা সেগুলো সব বোঝা যাবে। তারপরে আমরা স্যাকসফট, কারণ স্যাকসফটে শুধু আমি বলে যদি যাই কিছু বুঝতে পারবে না।